আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের ৪৮ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। প্রিয়তার মনে হলো অনেক বলে ফেলেছে। কেন বলছে সে এইসব এই ছেলেটাকে? যে সামান্য ধর্ষণ শব্দটা শুনে মুখের উপর একটা মেয়েকে ইগনোর করে দেয়। প্রিয়তা উল্টো করে হাঁটা শুরু করলো। হঠাৎ কি মনে করে পুনরায় থেমে দাঁড়ালো। পিছু ঘুরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা রুনাকের পানে তাকিয়ে শান্ত করে বলে উঠল, আপনাকে অপছন্দ করার কারণ আপনার গায়ের রং নয়। আপনাকে অপছন্দ করার একটাই কারণ যে আপনি আমার বান্ধবীকে রিজেক্ট করেছিলেন। সমাজের সাথে আপনিও একজন যে মেয়েটাকে কষ্ট দিয়েছিলেন। আমি সেই ছেলেটাকে বিয়ে করে ওর সামনে কি করে ঘুরতে পারি, যে ছেলেটা সামান্য কারণে ফুলের মতো মেয়েটাকে রিজেক্ট করেছিল? প্রশ্ন করলো কিন্তু জবাবের আশা করলো না। রুনাক জবাব দিতে সক্ষম না। প্রিয়তা অতি কষ্টে উচ্চারণ করলো, আমি পারবো না এটা করতে। জানি না আপনার ভালোবাসা কতটা সত্য, তবুও বলছি ভুলে যান আমাকে। নিজের মনে স্বপ্ন বুনবেন না। ও না মানলেও আমি ওই মেয়েটার কাছে আজও অপরাধী। কিছু করতে পারিনি ওর জন্য। এটা করা আমার দ্বারা কখনোই সম্ভব হবে না। আর একটা মুহূর্ত দাঁড়ালো না প্রিয়তা। কিছু দূর পর্যন্ত ব্যস্ত পায়ে হেঁটে গেল, তারপর দৌড় শুরু করলো। রিক্সা ডাকার কথাও বোধহয় ভুলে গেল মেয়েটা। চোখ ফেটে টপ টপ করে অবিরত অশ্রু ঝরতেই থাকলো মেয়েটার। তবে তার চক্ষুগোচর হলো না রুনাকের। ছেলেটা নির্বিশেষ মেয়েটার পানে তাকিয়ে রইল। যতই প্রিয়তার চক্ষু সীমানার বাইরে চলে গেল, তত যেন রুনাকের বুকটা খালি হতে শুরু করলো। অপরাধবোধ যেন ছেলেটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। কখনো মনে হয়নি তার সামান্য এক কথায় একটা মেয়ে কতটা কষ্ট পেয়েছিল। ভাবিনি মেয়েটাকে নতুন করে সে কষ্ট দিয়েছিল। ভাবিনি ধর্ষিতা বলে এক মেয়েকে রিজেক্ট করেছিল। কিন্তু যাকে ভালোবেসে ফেলবে সেই মেয়েটাই ধর্ষিতা হওয়ার কথা ছিল। মেয়েটাকে তাকে চোখে আঙুল দিয়ে সবকিছু অনুধাবন করিয়ে গেল, নাকি তাকে ভেঙে চুরে রেখে গেল? এটাই কি তাদের শেষ? ভালোবাসার কি এখানেই সমাপ্তি ঘটবে? মেয়েটা কি সত্যিই কখনো তার হবে না? মেয়েটার প্রতি ভালোবাসা কি এজন্যই হয়েছিল যাতে মেয়েটা একদিন তার ভুল ধরিয়ে দিতে পারে, তাকে নিঃস্ব করে দিয়ে চলে যেতে পারে? আর এদিকে সন্ধ্যা তখনও ঢলেনি, সবেমাত্র অন্ধকার হতে শুরু করেছে ধরনী। ক্ষণকাল পূর্বে আজান শেষ হয়েছে। দুপুরে ঘুম ভাঙার পর আর স্বামীর দেখা পায়নি আদ্রিজা। বিকেল পর্যন্ত কেটেছে শাশুড়ির সাথে। বিকেলে রায়া কলেজ থেকে ফিরেছে। নামাজ পড়ে নিচে এসে ননদকে নিয়ে বসেছে হলরুমে। টিভি দেখায় ব্যস্ত দুজন। ঈশানী বাড়িতে নেই, নিজের মায়ের সাথে কোথাও গিয়েছে। আস্তে আস্তে রাত হবে বোধহয়। নূরজাহান বোধহয় রাতের রান্নার আয়োজন করতে গেছেন হয়তো। আজ সন্ধ্যায় এই ক্ষণেই বাড়ি ফিরল রুদ্ধ। সামান্য আঘাত লেগেছিল বলে নাসিম ছেলেটাকে ঠেলে ঠুলে পাঠিয়ে দিয়েছে বাড়ি। তারও আর ইচ্ছে করেনি আজ কাজে থাকতে, তাই চলে এসেছে। সদর দরজা পেরিয়ে ভেতরে আসতেই চোখ পড়ল সোফার দিকে। বোন আর বউকে চিনতে একটু কষ্ট হলো না। রুদ্ধ পা বাড়ালো সেদিকে। রায়া বরাবরের মতো হাতে চিপসের প্যাকেট ধরে খেতে খেতে টিভি দেখায় ব্যস্ত। আদ্রিজাও অনেকটা আগ্রহ নিয়ে দেখছে। দুজনের কেউই খেয়াল করলো না রুদ্ধকে। রুদ্ধ আলতো হাসলো। বউ আর বোনের মাঝে খানিকটা জায়গা ফাঁকা। রুদ্ধ সেখানে গিয়েই বসে পড়ল। আদ্রিজা আর রায়া দুজনেই আবার খেয়াল করলো। ফিরে তাকিয়ে রুদ্ধকে দেখতে পেল দুজনেই। দুজনের মুখেই হাসি ফুটলো। রায়া তো খুশিতে ভাইয়ের একটা হাত পাকড়াও করে উচ্চস্বরে ডেকে উঠল, ভাইয়া আজ এত দ্রুত চলে এসে পড়েছ? রুদ্ধ বলল, কি দেখছে আমার বাট? ভাইয়ের প্রশ্নে রায়া খুশি হয়ে জবাব দিল, মুভি দেখছিলাম, দেখো না। বোনের জবাব পেয়ে রুদ্ধ পাশে ফিরে আদ্রিজার পানে তাকালো। আদ্রিজাও তার দিকে তাকিয়ে থাকার কারণে দুজনের চোখাচোখি হলো। আদ্রিজার যেন লজ্জা লাগলো, তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। অথচ মেয়েটার ঠোঁটের কোণে নির্মল হাসি লেপটে। এই হাসি যেন রুদ্ধর ব্যথা ক্লান্তি সব এক নিমিষে দূর করে দিল। প্রিয় দুই রমণীকে পেয়ে নিজের হাসি চওড়া হলো। রায়া ততক্ষণে ভাইয়ের কাঁধে মাথা রেখে টিভি দেখায় ধ্যান দিয়েছে। রুদ্ধ হাত বাড়িয়ে আদ্রিজাকে হালকা করে জড়িয়ে ধরে টেনে নিজের শরীর ঘেঁষে বসিয়ে দিল। ননদের সামনে এমন করায় যেন আদ্রিজা আরো লজ্জা পেল। মেয়েটার লজ্জা আরো কিছুটা বাড়িয়ে দিতে তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে স্থির বসে রইল রুদ্ধ। আদ্রিজা শুধু আশেপাশে তাকিয়ে দেখলো কেউ তার স্বামীর কাণ্ড দেখছে কিনা। রুদ্ধ যেন তাও বুঝলো। রুদ্ধ টিভির দিকে চোখ রেখে বইয়ের দিকে কিছুটা ঝুঁকে বইয়ের কানের সাথে নিজের মুখ লাগিয়ে ফিসফিস করে বলে উঠল, কেউ দেখলেও কিছু মনে করবে না, নিশ্চিন্তে থাকতে পারো। ইস, লোকটা এটাও বুঝে ফেললো। আদ্রিজা কথা বলল না, কিন্তু লজ্জায় হাত ছাড়ানোর চেষ্টা করলো। তবে রুদ্ধতা আরো শক্ত করে আঁকড়ে ধরে বসে রইল। হার মেনে আদ্রিজাও সেভাবে চুপচাপ রইল। এর মাঝে রায়া চোখ তুলে বড় ভাইয়ের পানে তাকালো। সরে কিছুটা অভিমান মিশিয়ে অভিযোগের স্বরে বলে উঠল, তুমি বিয়ের পর থেকে ব্যস্ত হয়ে গেছো নাকি পর হয়ে গেছো বুঝতে পারছি না। আজকাল আমাকে একটু সময়ই দাও না। না তো নিজের হাতে খাইয়ে দাও, আর না তো কলেজে দিয়ে আসো, আর না তো কোথাও ঘুরতে নিয়ে যাও। তুমি এখন ছোট ভাইয়ার থেকেও পচা হয়ে গেছো ভাইয়া। ইস, তার আদরের বোনটা তাকে পচা বলে খেতাব করছে। বড্ড ভুল করে ফেলেছে নাকি? বোনকে এক হাতে জড়িয়ে ধরলো। আদ্রিজার হাত ছেড়ে দিয়ে বোনের ধরা চিপসের প্যাকেট থেকে দুটো চিপস বের করে বোনের সম্মুখে বাড়িয়ে ধরে বলল, আমার বার্ডের অভিমান হয়েছে বুঝি তার ভাইয়ের প্রতি?
তার ভাইয়ের বাড়িয়ে দেওয়া চিপসটা মুখে পুরো সম্মতিসূচক মাথা নেড়ে হ্যাঁ বোঝালো রায়া। বোনের অভিমান এমন বড় কিছু নয়, এসব করে শুধু নতুন বায়না করার জন্য। তবুও রুদ্ধ বোঝানোর স্বরে বলল, আমার বার তো জানেই তার ভাইয়ের কিছুদিন পর ইলেকশন, অনেকগুলো কাজের চাপ এখন। তাছাড়া বড় সমস্যা কি বলতো, এই তোর ভাবি, বয়সে তোর বড় হলেও কাজে তোর অনেক ছোট, তাকে সামলাতে গিয়েই তো আমার হিমশিম খেতে হয়। এখন তুই বল, আমি এই কাজ করব নাকি 2 বাচ্চাকে দেখে শুনে রাখবো? ভাবিকে বাচ্চা বলায় রায়া ফিক করে হেসে দিল। এদিকে আদ্রিজার মুখটা এতটুকু হয়ে গেল, সে একটু দুর্বল আর ভীতু বলে লোকটা এভাবে বলবে। তার ভাবনার মাঝে রুদ্ধ হাতে ধরা অন্য চিপসটা আদ্রিজার সামনে বাড়িয়ে ধরলো। এক মুহূর্তে আদ্রিজার মুখটা আবারও স্বাভাবিক হয়ে উঠল। লোকটার কি লজ্জা লাগে না এভাবে বোনের সামনে খাইয়ে দিতে যাচ্ছে? আদ্রিজাকে খেতে না দেখে রুদ্ধ চোখ দিয়ে ইশারা করে মুখে বলল, কি হলো নাও? আদ্রিজা এবার লজ্জা ভুলে স্বামীর হাত থেকে খেয়ে নিল। রায়া দেখলো ভাই আর ভাবির কাণ্ড, তবে মেয়েটা না তো কিছু মনে করলো, না তো ভাবিকে লজ্জা দিল, বরং ভাইয়ের প্রশ্নের জবাব স্বরূপ বলল, তোমার কাজ বাদ দিয়ে এই বাচ্চা দুটোকে দেখে রাখা উচিত ভাইয়া। বলেই আবারও হাসলো মেয়েটা। বোনের হাসিতে রুদ্ধও হাসলো। বোনের মুখে পুনরায় চিপস তুলে দিয়ে হাস্যরসে বলল, এই কাজটাও খারাপ নয়, এক কাজ করলে কেমন হয়, আমরা দুজন মিলে বড় বাচ্চাকে দেখে রাখলাম, সে আবার বেশি ভীতু কিনা। আমার এই বাচ্চাটা তো অনেক সাহসী, তাকেও এমন সাহসী করা প্রয়োজন, তাই না? রায়া সহমত পোষণ করে চিপস চিবোতে চিবোতে জবাব দিল, কিন্তু এটা ঠিক বলেছ ভাইয়া, ভাবি একটু বেশিই ভীতু আর নরম, তাকে একটু সাহসী বানাও তো, না হলে আমার বান্ধবীগুলো হাসবে, বলবে তোর ভাই একজন এমপি, তার বউ কিনা এত ভীতু, তখন আমার লজ্জা লাগবে না বলো? রুদ্ধ বলল, ঠিক হইতো, আমার বার্ডের তো তখন অনেক লজ্জা লাগবে। এই আদ্রিজা শুনছো তো, ননদের জন্য হলেও একটু সাহসী হও পাখি, যাতে আমার এক বার্ডের জন্য অন্য বার্ডকে লজ্জায় না পড়তে হয়, একদিন যাতে দুজনের জন্য দুজনের গর্ব হয়। আদ্রিজার দিকে তাকিয়ে কথাগুলো শেষ করলো। 2 ভাই বোনের কথাবার্তায় এবার আদ্রিজাই লজ্জা পেল। 2 ভাই বোন তাকে নিয়ে মজা উড়াচ্ছে। রায়া বোধহয় বুঝলো ভাবির লজ্জা, হাসি থামিয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল, অনেক হয়েছে, এবার মজা করা থামাও ভাইয়া, ভাবি লজ্জা পাচ্ছে বুঝছো না? বুদ্ধ বলল, তাই নাকি? আমি তো ভেবেছিলাম সে বোধহয় আমার কাছে আসলে লজ্জা পাই। এবারে শেষ বাক্যটাও আদ্রিজার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল। আদ্রিজার এবার ইচ্ছে হলো 2 ভাই বোনের মুখে কষ্টিপ লাগিয়ে দিয়ে এখান থেকে চলে যেতে। রুদ্ধ মেয়েটার অবস্থা বুঝে আর লজ্জা দিল না, বোনের দিকে ধ্যান দিয়ে অন্য কথায় মশগুল হলো। এতদিন বাদে কিছুটা সময় পেয়ে তা যেন বোনের সাথে সুন্দরভাবে কাটাতে চাইল রুদ্ধ, তবে বউকেও পাশ থেকে উঠতে দিল না। বোনকে খাওয়ানো শেষ হতেই পুনরায় আড়ালে বউয়ের হাত ধরে বসে রইল। আদ্রিজা নীরব দর্শক হয়ে বসে রইল। একবার স্বামীর হাতের পানে দেখলো, তো আরেকবার ননদ আর স্বামীর স্নেহময় মুহূর্তগুলো মন ভরে দেখলো। লোকটা তার আর ভাই বোনগুলোর মাঝে কত ভালোবাসা। সবাই লোকটাকে ভয় পেলেও ভালোবাসায় কমতি নেই যেন এদের মাঝে। মনের ভেতর কোথাও যেন সুপ্ত ইচ্ছে তৈরি হলো, তার ভাইয়া এমন কেন নয়? যদি সৎ ভাইয়ারা এমনই হয়ে থাকে, তাহলে ছেলেটা তার নিজের ভাই হলো না কেন? তাদের মাঝে কেন এমন সুন্দর মুহূর্ত তৈরি হয়নি? কেন এভাবে বসে গল্প করা হয়নি? জানে এর জবাব নেই, তবুও কেন জানি প্রশ্নগুলো জাগ্রত হয়। আফসোস হয় খুব করে, সন্তপর্ণে তা আড়াল করে নেয়, যেমনটা এখন আড়াল করলো। আড়ালে দীর্ঘশ্বাস ফেলে স্বামীর আর ননদের আনন্দঘন মুহূর্ত দেখে নিজেও আনন্দিত হলো। রুদ্ধর সেই সন্ধ্যাটা প্রিয় 2 রমণীর সন্নিধ্য পেয়ে সুন্দর হাসি খুশিভাবেই কেটে গেল, যেন সময়টা তাদের স্মৃতিপটে এক সুখময় মুহূর্ত হয়ে গেঁথে গেল। আর এদিকে ডিনার টেবিলে পিনপতন নীরবতা, সবাই এসে সবেমাত্র খেতে বসেছে, থালা বাসনের টুংটাং শব্দ হচ্ছে। নূর বেগম আর আদ্রিজা সবাইকে খাবার বেড়ে দিতে ব্যস্ত, আর বাকি সবাই খাওয়াতে। নীরবতায় ছাদ ঘুটিয়ে রায়া উপর থেকে দৌড়ে এসে একটা চেয়ার টেনে বড় ভাইয়ের পাশে বসে পড়ল। চটপটে গলায় বলল, আমাকে ছাড়াই খেতে বসে গেছো ভাইয়া, ঠিক আছে, এখন আমাকে খাইয়ে দাও তো। রুদ্ধ অস্বাভাবিক চোখে বোনের দিকে তাকিয়ে দেখলো, নূর বেগমের আর মেয়েকে আলাদা করে খাবার বেড়ে দিতে হলো না। রুদ্ধ সবাই খেতে শুরু করেছিল। ভাই বোনের আবদার করতে নিজের প্লেট থেকে খাবার তুলে বোনের মুখে দিল। এসব চাক্ষুষ করে ঈশানী মজার স্বরে বলে উঠল, আজ আমার একটা বড় ভাই নেই বলে কেউ এভাবে যত্ন করে খাইয়ে দেয় না। কথাটা বলেই মুখটা কাদো কাদো করে নিল। রুদ্ধ কিঞ্চিত হেসে বলল, এদিকে আয়, তোকেও খাইয়ে দিচ্ছি। ঈশানী চোখ তুলে রায়ের পানে তাকিয়ে মেয়েটাকে রাগাতে বলে উঠল, থাক ভাইয়া, না হলে দেখা যাবে তোমার হাতের খাওয়ার জন্য তোমার আদরের বাট আমার গর্দান নিল। রায়া ভ্রুকুচকে চোখ ছোট করে তাকালো আপুর দিকে, গিলে খাওয়া চাহনি নিক্ষেপ করে রাগত স্বরে বলে উঠল রায়া, বেশি বেশি বলবা না আপু, আমার আর ভাইয়ের দিকে নজর দিবা না বলে দিলাম। আর আমার ভাইয়া শুধু আমার, তবে খেতে ইচ্ছা করলে খাও, আমি কিছু বলেছি? কথায় কাজ হয়েছে দেখে ঈশানী জোরে জোরে হেসে ফেলল। সেই সাথে সবার মুখে কিঞ্চিত হাসির রেশ দেখা দিল। রুদ্ধ বোনকে খাওয়ানোর ফাঁকে সবার দিকে তাকিয়ে সবার হাসি মাখা মুখখানা দেখে নিল। বাবা মা ফুপি বউ সহ ছোট ছোট কটা ভাই বোন, এই তো তার পরিবার। বলতে গেলে হাসি খুশি একটা পরিবার। প্রকাশ করার ধরন অন্যরকম হলেও এখানকার সবাইকে সে ভালোবাসে। যখন ওই সবার হাসি মুখ দেখে সে নিজের মাঝে শান্তি অনুভব করে। এদের সবার মাঝেই তো তার জীবন নিহিত। যদি এদের কারোর সাথে কখনো কিছু খারাপ ঘটে, বিশেষ করে তার কারণে, তখন সে কি করে মেনে নিবে? কি করে সহ্য করবে আপনজন হারানোর যন্ত্রণা? কথাটা ভাবতেই বোনকে খাইয়ে দিতে থাকা হাতটা যেন কেঁপে উঠল। সেই সাথে বুকের ভেতর কেমন করে উঠল।
বারবার মস্তিষ্কের মধ্যে ঘুরপাক খেতে থাকলো পার্টি অফিসে বলা সূর্যের কথাগুলো। রাজনীতির মঞ্চে কারো কোনো বিশ্বাস নেই, ক্ষমতার লোভে মানুষ কতটা নিচে নামতে পারে তার থেকে ভালো কেউ জানে না বোধহয়। রুদ্ধ কিছু একটা ভাবলো, বাবার পানে আকস্মাত তাকিয়ে নিজের মতামত জাহির করলো। আব্বু, কাল থেকে অফিসে আর যেখানেই যাও না কেন সাথে গার্ড নিয়ে চলাফেরা করবে, একা কোথাও যাবে না। ছেলের কথা কর্ণগোচর হতে রাশেদুল সাহেব খাওয়া থামিয়ে চোখ তুলে রুদ্ধর পানে তাকালেন। ছেলেটার মুখমণ্ডল নির্লিপ্ত, চুপচাপ বোনকে খাওয়াচ্ছে, কিছুই বুঝলেন না তিনি। হঠাৎ এমন একটা কথা বলার মানে কি? তিনি তো প্রায়ই গার্ড নিয়ে চলেন। তিনি ছেলের মনে চলা ভয়টা বুঝলেন না হয়তো, তবে নিজের মতো করে ভেবে নিলেন কদিন পর তো ইলেকশন আসতে চলেছে, তাই বোধহয় ছেলেটা সবাইকে নিয়ে চিন্তিত। তিনিও একসময় এই রাজনীতিতে যুক্ত ছিলেন, তাই কি ঘটতে পারে খুব বেশি অজানা নয় রাশেদুল সাহেবের কাছে। তিনিও পুনরায় খাওয়াতে মন দিয়ে ছেলের উদ্দেশ্যে বললেন, কথাটা আমাকে না বলে নিজের উপর বর্তাও। গার্ড আমার থেকে বেশি তোমার প্রয়োজন, গার্ড ছাড়া চলবে না, আর নিজের দিকে ধ্যান দিও। রুদ্ধ প্রত্যুত্তর দিল না বাবার কথায়, তবে এটা পরিষ্কার বুঝলো কাল রাতের আক্রমণ সম্বন্ধে তার বাবাও অবগত। নিজের শান্তভাব ধরে রেখে মা আর ফুপির উদ্দেশ্যে বলে উঠল, মা আর ফুপি, তোমরা দুজন বাড়ি থেকে কম বের হবা, কিছু প্রয়োজন হলে আমাকে বলবা, আমি এনে দিব। আর বাইরে গেলে গার্ড বা বাড়ির কাউকে নিয়ে বের হবা, মনে থাকে যেন। এবার সবাই কিছুটা আশ্চর্য হয়ে তাকালো রুদ্ধর পানে। সেই তাকানো কেউ আমলে নিল না। নিজের মতো বোনকে খাওয়াতে খাওয়াতে বলে উঠল, আর ইস্যু, বাড়ির গাড়ি ছাড়া ভার্সিটি যাবি না। আমি নাসিমকে বলে দিব ও যেন তোকে আর দিহানকে নিয়ে দিয়ে আসে এবং নিয়ে আসে, মনে থাকবে। শেষে প্রশ্নবোধক চিহ্ন লাগিয়ে দিয়ে বড় বোনের পানে এক পলক তাকালো জবাব পাওয়ার আশায়। এদিকে নাসিমের নাম শুনতে ঈশানীর খাওয়া বন্ধ হয়ে এলো, যেন এক মুহূর্তের জন্য থমকে গেছে মেয়েটা। বুকের ভেতর আনচান ভাব শুরু হলো, কিন্তু বড় ভাই তার দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে মুখে আলতো হাসি ফুটিয়ে তড়িঘড়ি করে মাথা নেড়ে জবাব দিল, মনে থাকবে ভাইয়া। জবাব পেয়ে রুদ্ধ চোখ সরিয়ে নিল। ঈশানী সম্বিত পেল যেন। রুদ্ধ পুনরায় বলল, আর রুনাক, তুই যাওয়ার সময় বাটকে ওর কলেজে নামিয়ে দিয়ে যাবি, এই কথার যেন কোনো নড়চড় না হয়। বড় ভাইয়ের কথা শুনে রায়া চটজলদি অসম্মতি জানিয়ে বলে উঠল, আমি একা যাব ভাইয়া, ছোট ভাইয়ার সাথে যাব না। ও শুধু আমার পিছে লাগে, শুধু আমাকে রাগিয়ে দেই। বলেই মুখটা গুমরা করে নিল রায়া। রুদ্ধ হাত বাড়িয়ে বোনের মুখে লেগে থাকা সামান্য এটু মুছে দিল। শান্ত চোখে তাকিয়ে ছোট করে বলল, আমি বলে দিব, ও আর তোর পিছে লাগবে না, রাগিয়েও দিবে না আমার বাটকে, চলবে। রায়া যেন বড় ভাইয়ের কথায় আশ্বাস পেল। দ্রুত হ্যাবোদক মাথা নাড়ালো, কিন্তু এত কিছুর মাঝে রুনাকের কোনো সারা শব্দ পাওয়া গেল না। রুদ্ধ বোনের পাশে বসা ছোট ভাইয়ের দিকে তাকালো তীক্ষ্ণ নজরে। রুনাক নিচের দিকে তাকিয়ে আছে, হাত দিয়ে শুধু খাবার নাড়াচাড়া করে চলেছে। এখনো বোধহয় মুখে কিছু তুলেনি। তার বলা কথা আদৌ কিছু শুনেছে তো এই ছেলেটা? দেখে তো মনে হয় না। এত শান্ত কেন ছেলেটা, যে রায়ের কথা শুনেও কোনো জবাব দিল না? কিছু ঘটেছে? রুদ্ধ গম্ভীর গলায় ডেকে উঠে বলল, রুনাক। এবারের যেন শব্দটা মস্তিষ্ক ভেদ করলো রুনাকের। মাথা তুলে ততস্থ হয়ে বলল, কিছু বলেছিস ভাইয়া? রুদ্ধর নজর আরো তীক্ষ্ণ হলো। একই স্বরে বলল, এতক্ষণ কি বলেছিস শুনিসনি? মন কোথায় তোর? রুদ্ধ পাশাপাশি বাকি সবাই তাকালো রুনাকের পানে। সবার দৃষ্টি দেখে রুনাক কেমন ঘাবড়ে গেল। সে কোন ভাবনায় ছিল যে ভাই কিছু বলেছে আর সে শুনতেই পায়নি। রুনাক কিছুটা হাসার চেষ্টা করে দ্রুত বলল, সরি ভাইয়া, কি বলেছিস আবার বল প্লিজ। রুদ্ধ বলল, বলেছি কাল থেকে মেঘকে তুই যাওয়ার পথে কলেজে ছেড়ে যাবি, আর একদম মেয়েটার পিছনে লাগবি না। রুনাক এক বাক্যে মেনে নিয়ে বলে উঠল, ওকে ভাইয়া। মায়ের পানে তাকিয়ে বলল, আমি খাবো না, খাবারটা তুলে রাখো মা। বলেই উঠে দাঁড়ালো রুনাক। ব্যস্ত পায়ে ডাইনিং থেকে বেরিয়ে সেখান থেকে চলে গেল, যেন নিজেকে আড়াল করতে চাইছে। এদিকে বাকি সবাই অবাক নেত্রে রুনাকের যাওয়ার পানে তাকিয়ে রইল। কেউ কিছু বুঝলো না কি হয়েছে ছেলেটার। রায়াও অবাক হলো, ছোট ভাইয়া আজ এত সহজে মেনে নিল, কিন্তু তার তো ছোট ভাইয়ার এত শান্ত ভাব পছন্দ হলো না। দুজনের মিষ্টি ঝগড়াতেই পারফেক্ট, তাহলে এক বাক্যে মেনে নিল কেন? তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।